লজিক ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমাদের আলোচ্য বিষয় হলো অমাধ্যম অনুমান। এইবার এই অমাধ্যম অনুমান চ্যাপ্টারের শুরুতেই আমরা আগে এই অনুমান কাকে বলে সেটা জেনে নেব। অনুমান বা যুক্তির ধারণা। অনুমান আর যুক্তি কি? অনুমান হলো এক মানসিক প্রক্রিয়া যার মাধ্যমে আমরা জ্ঞাত সত্য থেকে, অর্থাৎ যে সত্যটাকে আমরা জানি সেই সত্য থেকে অজ্ঞাত সত্যে পৌঁছাতে পারি, অর্থাৎ যে সত্যটা আমরা জানি না সেই সত্যে পৌঁছাতে পারি। এই যে মানসিক প্রক্রিয়া, অর্থাৎ মনে মনে এই প্রক্রিয়াটা সম্পন্ন হলো, মনে মনে আমরা কোনো একটা জানা জিনিস থেকে অজানা জিনিসে পৌঁছালাম। এই মানসিক প্রক্রিয়ার বাচনিক রূপের নামই হলো যুক্তি। অর্থাৎ যখন অনুমানকে ভাষায় প্রকাশ করা হয় তখন তা হয়ে যায় যুক্তি। আর যুক্তিবিজ্ঞানে আমরা এই অনুমান বা যুক্তি বলতে একই অর্থে এই দুটো বিষয়কে বুঝিয়ে থাকি। অনুমান ও যুক্তিকে একই অর্থে ব্যবহার করি। অর্থাৎ প্রধান বিষয় হলো যখন কোনো আমরা জ্ঞাত সত্য বা জানা সত্য থেকে অজানা সত্যে উপনীত হই, তখন মনে মনে যখন থাকে বিষয়টা তখন সেটা অনুমানের পর্যায়ে থাকে, কিন্তু যখনই সেটা বচনের মাধ্যমে বা বাক্যের মাধ্যমে প্রকাশ করি তখন সেটা হয়ে যায় যুক্তি। উদাহরণস্বরূপ বলা যায় যে আমাদের অভিজ্ঞতায় এমন অনেক জানা বিষয় আছে। এবার জানা বিষয়গুলোকে আমরা বলি জ্ঞাত বিষয়। জ্ঞাত শব্দের অর্থ জানা, অর্থাৎ যে বিষয়টা আমাদের জানা আছে। এইবার জ্ঞাত বিষয় কেমন? যেমন আমরা জানি যে যেখানে ধোঁয়া থাকে সেখানেই আগুন থাকে, কারণ ধোঁয়া নামের জিনিসটা আগুন থেকেই উৎপন্ন হয়। তাহলে ধোঁয়া যেখানে থাকবে সেখানেই আগুন থাকবে। এইবার এটা হলো আমাদের জ্ঞাত বিষয় বা জানা বিষয়, যে যেখানে ধোঁয়া থাকে সেখানে আগুন থাকে। এইবার আমরা দেখলাম দূরে কোনো পর্বতে ধোঁয়া উঠছে। এইবার ওই দূরের পর্বতে ধোঁয়া দেখে আমরা মনে মনে অনুমান করলাম যে নিশ্চয়ই ওই পর্বতে আগুন রয়েছে, কেননা ধোঁয়া তো আগুন থেকেই সৃষ্টি হয়। এইবার ওইখানে যে আগুন রয়েছে সেই জ্ঞানটা আমরা পেলাম হচ্ছে এই অনুমান পদ্ধতির সাহায্যে। অর্থাৎ জ্ঞাত থেকে আমরা অজ্ঞাত বিষয়ে পৌঁছালাম। অজ্ঞাত বলতে বোঝায় অজানা। তাহলে অনুমান প্রক্রিয়ায় জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে আমরা উপনীত হই। এইবার এটাকে যদি আমরা একটি বাক্যের মাধ্যমে প্রকাশ করি, বচনের মাধ্যমে, তাহলে বুঝতে আরও সুবিধা হবে। এই যে এই উদাহরণটাই নিই, যে যেখানে ধোঁয়া থাকে সেখানে আগুন থাকে। এবার দেখলাম দূরে পর্বতে ধোঁয়া রয়েছে। এখানে যেখানে ধোঁয়া থাকে সেখানে আগুন থাকে, এটা আমাদের জানা বিষয়, জ্ঞাত সত্য। আবার দূরে পর্বতে ধোঁয়া রয়েছে, এটা আমরা নিজেদের চোখের মাধ্যমে দেখতে পাচ্ছি যে দূরে পর্বতে ধোঁয়া রয়েছে, তাহলে এটাও একটা জ্ঞাত বিষয়, জ্ঞাত সত্য। এবার এর থেকে আমরা সিদ্ধান্ত করলাম যে সুতরাং বলা যাবে যে দূরে পর্বতে আগুন রয়েছে। কারণ কি? কারণ যেখানে ধোঁয়া থাকে সেখানে আগুন থাকে। এবার এটা হয়ে গেল অজ্ঞাত সত্য। অর্থাৎ এই পদ্ধতিতে জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে পৌঁছাই। এবার এটা যখন আমরা মনে মনে রেখেছিলাম, মনে মনে ভাবছিলাম এই ঘটনাটুকু, যে ওই যেখানে ধোঁয়া থাকে সেখানে আগুন থাকে, ওই দূরে পর্বতে ধোঁয়া রয়েছে, সুতরাং দূরে পর্বতে আগুন রয়েছে, এটা যতক্ষণ আমাদের মনে মনে ছিল ততক্ষণ ছিল অনুমান। কিন্তু যখনই এই বচনের আকারে বা বাচনিকভাবে প্রকাশ পেল তখনই এটা হয়ে গেল যুক্তি। আর আমাদের যুক্তিবিদ্যায় আমরা অনুমান আর যুক্তিকে একই অর্থে ব্যবহার করে থাকি। এবার চলে আসি তাহলে এই অনুমান ও যুক্তির প্রকারভেদ নিয়ে, যে অনুমান ও যুক্তি কয় প্রকার ও কি কি। বলা হয়েছে অনুমান বা যুক্তি দুই প্রকার।
কি কি? অবরোহ অনুমান আর আরোহ অনুমান। এটাকে আমরা অবরোহ যুক্তি, আরোহ যুক্তিও বলতে পারি। এবার এই অবরোহ যুক্তি আর আরোহ যুক্তি বা অবরোহ অনুমান ও আরোহ অনুমানের সম্পর্কে ডিটেলসে আমাদের যুক্তি নামক যে চ্যাপ্টার সেই আলোচনা হয়েছিল, সেই চ্যাপ্টারে ডিটেলসে দেয়া আছে। এবার প্রয়োজনে আমাদের ডেসক্রিপশান বক্সে এই লিঙ্কটা দিয়ে দেবো, যুক্তির চ্যাপ্টারের লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারো। তাই বেশি বিস্তারিত আলোচনায় গেলাম না। তাহলে প্রথমে চলে আসি যে অবরোহ অনুমানের সংজ্ঞার বিষয়ে চলে আসি। এবার এই অবরোহ অনুমানের সংজ্ঞাটা কী ছিল? অবরোহ অনুমানের প্রকারভেদের আগে অবরোহ অনুমানের সংজ্ঞাটা আমাদের ভালো করে মনে করে নিতে হবে। অবরোহ অনুমানের সংজ্ঞা ছিল, যে যুক্তিতে বা যে অনুমানে এক বা একাধিক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে অবরোহ অনুমান বলে। এবার এখানে কি বলা হলো যে কটি আশ্রয় বাক্য থেকে? এক বা একাধিক। এখানে একাধিক বলতে কিন্তু 3, 4, 5, 6 এগুলো বোঝায় না। এই অবরোহ অনুমানের সিদ্ধান্তটি হয়তো একটি আশ্রয় বাক্য থেকে নিঃসৃত হয়, অথবা একাধিক বলতে এখানে দুটি বোঝানো হয়েছে, একের বেশি, তাই একাধিক। তা হয় একটি আশ্রয় বাক্য থেকে নিঃসৃত হয় সিদ্ধান্তটি, অথবা দুটি আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি নিঃসৃত হয় অবরোহ অনুমানে। এবার এই যে সিদ্ধান্ত নিঃসৃত হলো আশ্রয় বাক্য থেকে, এই আশ্রয় বাক্যের সংখ্যা অনুযায়ী এই অবরোহ অনুমানের প্রকারভেদ করা হয়েছে। আর এই অবরোহ অনুমানকে দুই ভাগে ভাগ করা হয়েছে। কি অনুসারে? অবরোহ অনুমানের যে আশ্রয় বাক্যের সংখ্যা, একটি বা দুটি, সেই সংখ্যা অনুযায়ী। তাহলে দুটো প্রকারভেদ দেখে নেওয়া যাক। দুই ভাগে ভাগ করা হয় অবরোহ অনুমানকে, এক অমাধ্যম অনুমান, দুই মাধ্যম অনুমান। অমাধ্যম অর্থাৎ সেখানে কোনো মাধ্যম নেই, এবং মাধ্যম অনুমান যেখানে মাধ্যম রয়েছে। তাহলে অমাধ্যম আর মাধ্যম অনুমান কাকে বলে একটু দেখে নিই। প্রথমে চলে আসি অমাধ্যম অনুমান। অমাধ্যম অনুমান কি? যে অবরোহমূলক অনুমানের ক্ষেত্রে একটিমাত্র আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে অমাধ্যম অনুমান বলে। অর্থাৎ যে অনুমানের ক্ষেত্রে, যে অবরোহমূলক অনুমানের ক্ষেত্রে একটিমাত্র আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি সরাসরি অনিবার্যভাবে নিঃসৃত হবে তাকে বলে অমাধ্যম অনুমান। উদাহরণ রয়েছে, উদাহরণের সাহায্যে একটু বুঝে নিই। আশ্রয় বাক্য যদি এমন থাকে যে কোনো কোনো কবি হয় বৈজ্ঞানিক, এটা হলো আশ্রয় বাক্য, এর থেকে সিদ্ধান্ত নির্ণয় করা যায়। অতএব কোনো কোনো বৈজ্ঞানিক হয় কবি, এটা আশ্রয় বাক্য, এটা সিদ্ধান্ত। এখানে একটা মাত্র আশ্রয় বাক্য রয়েছে, আর এটা হলো সিদ্ধান্ত। এই যুক্তিতে একটি মাত্র আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয়েছে, তাই এর মাঝখানে কোনো মাধ্যম নেই, সরাসরি সিদ্ধান্তটি নিঃসৃত হয়েছে, তাই এটি হলো অমাধ্যম অনুমান। অর্থাৎ সমস্ত প্রকারের অমাধ্যম অনুমানেই একটিমাত্র আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হবে। আর পরবর্তীটা কি? অনুমানের দ্বিতীয় প্রকার। প্রথমটা তো গেল অমাধ্যম অনুমান, দ্বিতীয়টা হলো মাধ্যম অনুমান। মাধ্যম অনুমানটায় চলে আসি। মাধ্যম অনুমানে বলা হয়েছে যে অবরোহমূলক অনুমানের ক্ষেত্রে পরস্পর সম্পর্কযুক্ত দুটি আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে মাধ্যম অনুমান বলে। অর্থাৎ যেখানে দুটি আশ্রয় বাক্য থাকবে, যে আশ্রয় বাক্য দুটি পরস্পর সম্পর্কযুক্ত হবে, সেই দুটি আশ্রয় বাক্যের উপর নির্ভর করে যখন সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হবে তাকে বলে মাধ্যম অনুমান। যেমন ওই যে উদাহরণের সাহায্যে বুঝে নিই। সকল কবি হয় ভাবুক। আর এটা হচ্ছে প্রধান আশ্রয় বাক্য গেল, প্রধান আশ্রয় বাক্য।
এরপরে লিখলাম যে বাদল হয় কবি, এটা গেল অপ্রধান আশ্রয় বাক্য। আর শেষে সিদ্ধান্ত হবে অতএব বাদল হয় ভাবুক, এটা হচ্ছে সিদ্ধান্ত। এখানে দুটো আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটা অনিবার্যভাবে নিঃসৃত হয়েছে। দুটো আশ্রয় বাক্য থাকার কারণে এটা প্রথমটা হলো প্রধান আশ্রয় বাক্য, পরেরটা হলো অপ্রধান আশ্রয় বাক্য। এই দুটো আশ্রয় বাক্যের থেকে যেহেতু সিদ্ধান্তটি নিঃসৃত হয়েছে, তাই এটা হয়ে গেল মাধ্যম অনুমান। যেহেতু দুটো আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত নিঃসৃত হয়েছে, যদি একটি আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত নিঃসৃত হতো তাহলে এই অনুমানটা হয়ে যেত অমাধ্যম, কিন্তু যেহেতু দুটো আশ্রয় বাক্য থেকে নিঃসৃত হয়েছে তাই এই অনুমানটা হবে মাধ্যম অনুমান। এর পরের টপিকে চলে আসি। এবার পরের টপিক হলো অমাধ্যম অনুমানের আকার রূপে আবর্তন। এইবার এই অমাধ্যম অনুমানের আকার রূপে আবর্তন শেখার আগে আবর্তন সম্পর্কে জানতে হবে। আবর্তন কাকে বলে? আমরা সাধারণ ভাষায় আবর্তন বলতে কি বুঝি? আবর্তন অর্থাৎ ঘুরিয়ে দেওয়া বা ঘুরে যাওয়া। এবার আবর্তন বলতে সংজ্ঞায় কি বলেছে? যে অমাধ্যম অনুমান প্রক্রিয়ায় আশ্রয় বাক্যের উদ্দেশ্য ও বিধেয়র স্থান পরিবর্তন ঘটিয়ে সিদ্ধান্তে একটি নতুন বচন প্রতিষ্ঠা করা হয়, সেই অমাধ্যম অনুমান প্রক্রিয়াকেই বলা হয় আবর্তন। অর্থাৎ এটা হবে না এখানে, যে অমাধ্যম অনুমান প্রক্রিয়ায় আশ্রয় বাক্যের উদ্দেশ্য ও বিধেয়কে স্থান পরিবর্তন ঘটাতে হবে এবং সিদ্ধান্তে নতুন একটা বচন প্রতিষ্ঠা করতে হবে, সেই অমাধ্যম অনুমান প্রক্রিয়াকেই বলা হয় আবর্তন। অর্থাৎ আবর্তনটাও হলো একটি অমাধ্যম অনুমান, অর্থাৎ একটি মাত্র আশ্রয় বাক্য থাকবে, একটি সিদ্ধান্ত থাকবে। আর বলেছে আবর্তনের আশ্রয় বাক্যকে বলা হয় আবর্তনীয় আর সিদ্ধান্তকে বলা হয় আবর্তিত। অর্থাৎ যেটা আশ্রয় বাক্য থাকবে তার পাশে আমরা লিখব আবর্তনীয়, কারণ আশ্রয় বাক্যের নামটাকে বলা হয় আবর্তনীয়, আর সিদ্ধান্তকে বলা হয় আবর্তিত। তাহলে একটা আবর্তন করে উদাহরণ নিয়ে আমরা ভালো করে বুঝে নিই। যদি এরকম থাকে যে কোনো কোনো খলনায়ক হয় নায়ক, তাহলে সিদ্ধান্ত যদি করি অতএব কোনো কোনো নায়ক হয় খলনায়ক। এই যুক্তিতে বা এই অনুমানে এটা হচ্ছে অমাধ্যম অনুমান, কারণ একটিমাত্র আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত নিঃসৃত হয়েছে। এইবার আবর্তনের সংজ্ঞা অনুযায়ী এখানে আশ্রয় বাক্যের যে উদ্দেশ্য পদ খলনায়ক, এটা হচ্ছে আশ্রয় বাক্য, তাই এর পাশে লিখতে হবে আবর্তনীয়, আর সিদ্ধান্ত এটা এর পাশে লিখতে হবে আবর্তিত। এবার এই আবর্তনীয় বচনে বা আশ্রয় বাক্যে উদ্দেশ্য রয়েছে খলনায়ক, বিধেয় রয়েছে নায়ক। সিদ্ধান্তে এসে উল্টে গেল, উদ্দেশ্যে চলে আসলো নায়ক, সিদ্ধান্তে চলে গেল, বিধেয় চলে গেল খলনায়ক, উল্টে গেল, মাঝখানে হয় ছিল হয় থাকলো। এবার এর ভিত্তিতে আমরা আবর্তনের কতকগুলো নিয়ম বা নিয়মাবলী সম্পর্কে জানতে পারি। আবর্তনের নিয়ম, তাহলে চলে আসি যে আবর্তনের নিয়মগুলি কি। আবর্তনের নিয়মাবলী, আবর্তনের চারটি মাত্র নিয়ম। কি নিয়ম? 1 নাম্বার, আশ্রয় বাক্যের উদ্দেশ্যটি সিদ্ধান্তের বিধেয় পদ হবে, অর্থাৎ আশ্রয় বাক্যে যেটা উদ্দেশ্য পদ থাকবে সিদ্ধান্তে গিয়ে সেটা বিধেয় পদ হবে। দেখে নেওয়া যাক আগের উদাহরণে, এই যে আশ্রয় বাক্যের উদ্দেশ্য পদ খলনায়ক, সিদ্ধান্তের বিধেয় হয়েছে। 2 নাম্বার নিয়ম, আশ্রয় বাক্যের বিধেয়টি সিদ্ধান্তের উদ্দেশ্য হবে। এই যে দেখে নিই, আশ্রয় বাক্যের যেটা বিধেয় পদ নায়ক, সিদ্ধান্তে উদ্দেশ্য পদ হয়েছে। 3 নম্বর সূত্র,
যে এই আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের গুণ একই থাকবে। গুণ একই থাকবে মানে যদি আশ্রয় বাক্যে হয় থাকে সিদ্ধান্তেও হয় থাকবে, আশ্রয় বাক্যে যদি নয় থাকে সিদ্ধান্তেও নয় থাকবে। এখানে আশ্রয় বাক্যেও হয় রয়েছে, সিদ্ধান্তেও হয় রয়েছে, অর্থাৎ গুণ একই রয়েছে। 4 নম্বর নিয়ম, যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য নয় সেই পদ সিদ্ধান্তেও কখনোই ব্যাপ্য হতে পারবে না। অর্থাৎ যে পদটি আশ্রয় বাক্যে ব্যাপ্য ছিল না সেটা সিদ্ধান্তে এসেও ব্যাপ্য হতে পারবে না। এখানে একটু দেখে নিই। আমরা ব্যাপ্যতার নিয়ম অনুযায়ী জানি এগুলো হচ্ছে আই বচন। আই বচন। এবার আই বচনে কোনো পদই ব্যাপ্য হয় না, উদ্দেশ্য পদও ব্যাপ্য হয় না, বিধেয় ব্যাপ্য হয় না। এখানেও আই বচন রয়েছে, উদ্দেশ্যও ব্যাপ্য হয়নি, বিধেয় ব্যাপ্য হয়নি, তাই ব্যাপ্যতার এখানে কোনো সমস্যা নেই। তাহলে আবর্তনের 4টি নিয়ম হয়ে গেল, যে আশ্রয় বাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তের বিধেয় হবে, আশ্রয় বাক্যের বিধেয় সিদ্ধান্তের উদ্দেশ্য হবে, আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের গুণ একই থাকবে, আর আশ্রয় বাক্যে যে পদটি ব্যাপ্য নয় সেই পদ সিদ্ধান্তেও ব্যাপ্য হতে পারবে না। এইবার চলে আসি আবর্তনের শ্রেণী বিভাগ, অর্থাৎ আবর্তনকে কটি ভাগে ভাগ করা যায় ও কি কি। আবর্তনকে 2 ভাগে ভাগ করা যায়। 2 ভাগে ভাগ করা যায় আবর্তনকে। 1 নাম্বার সরল আবর্তন, আর 2 নাম্বার অসরল বা সীমায়িত আবর্তন। তাহলে এই সরল আবর্তন ও অসরল আবর্তন এই 2 ভাগে আবর্তনকে ভাগ করা যায়। এই দুটো সম্পর্কে আমরা বিস্তারিতভাবে পরবর্তী ক্লাসে জানব। আজকের ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ।